আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সারিকা মৌসুমী। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। গাজায় হামলার মধ্যে ইসরায়েলকে গাইডেড বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র। ফাঁস হওয়া ফোন আলাপের জেরে থাই প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত। ট্রাম্পের সিদ্ধান্তের জেরে 1.5 কোটি মানুষের অকাল মৃত্যুর ঝুঁকি এবং 5 লাখ কর্মী ভিসা দিবে ইতালি। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। গাজায় ভয়াবহ হামলা চলতে থাকার মধ্যেই ইসরায়েলের কাছে $510 মিলিয়ন নির্দেশিত বোমা কিট বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ইসরায়েলকে যৌথ সরাসরি আক্রমণ ব্যবস্থা কিট সহ প্রযুক্তিগত সহায়তা দেয়া হবে। এই চুক্তির আওতায় ইসরায়েল পাবে 3845 KMEU 558 বিবি কিট এবং 3280টি KMEU 572 FB কিট। এগুলো শক্তিশালী বোমায় সংযুক্ত করে আরো নিখুঁত হামলার সক্ষমতা বাড়ানো হয়। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় 56,500 ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। মানবাধিকার সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে যুদ্ধ অপরাধের সহায়তা হিসেবে অভিহিত করেছে। সিরিয়ার উপর থেকে সব ধরনের মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক নির্বাহী আদেশে তিনি এই সিদ্ধান্ত স্বাক্ষর করেন। ট্রাম্প এক্স প্ল্যাটফর্মে এক বার্তায় বলেন, সিরিয়ার উপর থেকে যাবতীয় নিষেধাজ্ঞা প্রত্যাহারের একটি বিলে আমি স্বাক্ষর করেছি। তিনি জানান, যুক্তরাষ্ট্র চায় সিরিয়া একটি স্থিতিশীল, ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ রাষ্ট্র হয়ে উঠুক, যেখানে সন্ত্রাসীদের কোনো ঠাঁই থাকবে না। হোয়াইট হাউস জানায়, সিরিয়ার মানবাধিকার লঙ্ঘন, রাসায়নিক অস্ত্র, মাদক পাচার ও সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার কারণে আগে এসব নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সম্প্রতি সৌদি আরব সফরে গিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল শারার সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। দীর্ঘদিন পর এই উচ্চ পর্যায়ের বৈঠকের পরেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা আসে। ফাঁস হওয়া এক ফোন আলাপ ঘিরে বিতর্কের মুখে পড়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সেনাওয়াত্তা। সাবেক কম্বোডীয় নেতা হুন সেনকে চাচা সম্বোধন এবং সেনাবাহিনীর এক কর্মকর্তাকে কটাক্ষ করায় তাকে সাময়িক বরখাস্ত করেছে সাংবিধানিক আদালত। আদালতের 9 বিচারকের মধ্যে 7 জন বরখাস্তের পক্ষে মত দেন। তাকে 15 দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এই সময় ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন ডেপুটি প্রধানমন্ত্রী সুরিয়া জন গ্রোন গোয়াং কিদ। 38 বছর বয়সে পেতার তাং হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনিওয়াত্তার কন্যা এবং থাইল্যান্ডের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানবিক সহায়তা কমানোর সিদ্ধান্তের কারণে আগামী 5 বছরে প্রায় 1.5 কোটি মানুষের অকাল মৃত্যুর ঝুঁকিতে পড়তে পারেন। গবেষণায় বলা হয়েছে, 2030 সালের মধ্যে 1,40 লাখেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে, যাদের অনেকেই শিশু। ইউএসএআইডির তহবিল কমানো নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর স্বাস্থ্যসেবা ক্ষতিগ্রস্ত করবে এবং 2 দশকের অগ্রগতি পেছনে নিয়ে যাবে। ট্রাম্পের প্রশাসন ইউএসআইডির অধিকাংশ কর্মসূচি বাতিল করেছে এবং হাজার হাজার কর্মী প্রত্যাহার করেছে, যা বহু মানবিক প্রকল্প ঝুলে থাকার কারণ হয়েছে। বিশ্ব নেতারা স্পেনে জাতিসংঘের আয়োজিত সাহায্য সম্মেলনে এই সংকট মোকাবেলায় আলোচনা করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে স্বাস্থ্য ঝুঁকি আরো বাড়বে। শ্রমিক সংকট মোকাবেলায় নতুন করে 5 লাখ ওয়ার্ক পারমিট ভিসা ইস্যুর ঘোষণা দিয়েছে ইতালি। সোমবার দেশটির মন্ত্রিসভার এক বিবৃতিতে বলা হয়, 2026 সাল থেকে 2028 সালের মধ্যে এসব ভিসা দেওয়া হবে। আগামী বছর 1,64,000-এরও বেশি কর্মী ভিসা পাবেন। পরে ধাপে ধাপে কোটা বাড়াবে। ইউরোপের বাইরে বৈধ অভিবাসন চ্যানেল সম্প্রসারণের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি এর আগেও ভিসা নীতি সহজ করেছিলেন। এবারও তিনি অবৈধ অভিবাসন রোধের পাশাপাশি বৈধ শ্রমিক আনার পথে জোর দিচ্ছেন। বয়সভিত্তিক জনসংখ্যা হ্রাস ও শ্রমিক সংকট মোকাবেলায় এই পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে দেশটি। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল শিক্ষাবৃত্তি পেলেন বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীরা। চট্টগ্রামে জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে জুলাই যোদ্ধাদের স্মরণ। আগামীতে কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণ সঙ্গে সঙ্গে পতন ঘটাবে, বললেন প্রধান উপদেষ্টা।
জুলাই সনদ চেয়ে ইনকলাব মঞ্চের লাল মার্চ এবং মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়নের দাবি আক্তার হোসেনের। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র শিক্ষাবৃত্তি পেয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থী। সোমবার বিকেলে সিটির স্টেল পেয়ারে এক অনাড়ম্বর অনুষ্ঠানে মেয়র মার্টি স্মল সিনিয়র নিজ হাতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের চেকের রেপ্লিকা তুলে দেন। অনুষ্ঠানের অংশ হিসেবে বিভিন্ন কমিউনিটির দ্বাদশ শ্রেণী, কলেজ, মাস্টার্স ও ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থীরা এবছর 100-এরও বেশি শিক্ষার্থী বৃত্তি পান। মেয়র মার্টি স্মল সিনিয়র শিক্ষাবৃত্তি কর্মসূচি চালু হয়েছে 3 বছর আগে। একজন শিক্ষার্থী এই কর্মসূচির আওতায় সর্বোচ্চ $10,000 সমমূল্যের বৃত্তি পান। আয়োজকরা জানান, এই বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, বরং প্রমাণ করে বাংলাদেশের শিক্ষার্থীরা মেধা, মনন ও প্রতিভায় কারো চেয়ে পিছিয়ে নেই। জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে চট্টগ্রাম ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ করেছে জুলাই যোদ্ধা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। 1 জুলাইয়ের প্রথম প্রহরে চট্টগ্রাম নগরীর 16 শহর রেল স্টেশনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় জুলাই শহীদদের স্মরণে নানা স্লোগান দেওয়া হয়। এই সময় বক্তারা 24-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানের কথা তুলে ধরেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, স্বৈরাচার পতনে যাতে 16 বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ আমরা করছি। আশা করি আগামী দিনের কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণ সঙ্গে সঙ্গে তাদের পতন ঘটাবে, কারণ জনগণ রাস্তায় নামলে কোনো শক্তি থামাতে পারে না। মঙ্গলবার জুলাই গণ অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আজকে আমরা জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণ করার অনুষ্ঠানমালা নিয়েছি। এটা শুধু ভাবাবেগের বিষয় নয়, ক্ষোভ প্রকাশের বিষয় নয়। আমরা 16 বছর পর বিরাট বিদ্রোহ ঘোষণা করেছিলাম। যে অভ্যুত্থানের মাধ্যমে এবং যে কারণে অভ্যুত্থান হয়েছিল, তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল সেটা আমরা পূরণ করতে পেরেছি, কিন্তু তার পেছনে ছিল একটা বিরাট স্বপ্ন, নতুনভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ, নতুন বাংলাদেশ বিনির্মাণ। জুলাই সনদ আদায়ে শাহবাগ থেকে ফরেন সার্ভিস একাডেমি পর্যন্ত লাল মার্চ কর্মসূচি পালন করেছে ইনকলাব মঞ্চ। মঙ্গলবার বিকেল 4টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে প্রথমে সমাবেশ করেন। পরে মিছিল নিয়ে ফরেন সার্ভিস একাডেমির দিকে যাত্রা শুরু করলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সড়ক আটকে দেয় পুলিশ। এ সময় বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কার প্রশ্নে ইউনূস সরকার শুধু রাজনৈতিক দলের প্রতি দায়বদ্ধ নয়, এই সরকারকে প্রধান গুরুত্ব দিতে হবে জুলাই শহীদ পরিবার ও আহতদের মতামতের। শপথ নেন আজকে জুলাইয়ের 1 তারিখে যে কোনো মূল্যেই জুলাই সনদ আদায় করতে হবে। এনসিপি আপনারা বসে বসে এখন লোগো কখন প্ল্যান করবেন সেটা নিয়ে আয়োজন করছেন। এটা আপনাদের উদ্দেশ্য ছিল? আজকে কোনো একটা জায়গায় প্রাইভেট ইউনিভার্সিটি একটা ছেলে মেয়েকে দেখা যায় না। শুধুই কেন ঢাকা ইউনিভার্সিটির ছেলেদেরকে? যখন এই 17 জুলাই এই হল থেকে আপনাদের বহিষ্কার করা হয়েছিল, তখন কারা নেমেছিল? এই বেসরকারি প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা নেমেছিল। এবং এই আপনারা সবাই ভুলে গেছেন, আমরা ভুলি নাই। আপনারা আরেকটা ফ্যাসিবাদ গভর্নমেন্টের রূপ ধারণ করেছেন। এটা হতে দেওয়া যাবে না। আজকেই সেটা নিয়ে আপনারা শপথ করুন। আমরা শপথ করছি জুলাই সনদ আদায় করেই ছাড়বো যে কোনো মূল্যে। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, যারা গণহত্যা সংগঠিত করেছে এবং বাংলাদেশের উপর মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশের পুরনো যে সংবিধান, এই মুজিববাদ সংবিধান ফেলে দিয়ে নতুন এক সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। মঙ্গলবার রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর তিনি একথা বলেন। আক্তার হোসেন বলেন, আবু সাঈদ আমাদের দ্রোহের প্রতীক। তার কবরের পাশে থেকে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি। আমরা আবু সাঈদের কবর ছুঁয়ে শপথ করেছি, যতক্ষণ না নতুন বন্দোবস্তের ভিত্তিতে, মৌলিক সংস্কারের ভিত্তিতে বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠিত হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।